ঐকমত্যে পৌঁছানোর সংস্কার ধরেই নির্বাচনে যেতে হবে বলছেন বিএনপি মহাসচিব। ভিন্ন পন্থায় ক্ষমতায় থাকার চেষ্টা রুখবে জনগণ, হুঁশিয়ারি আমির খসরুর। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে দাঁড়াতে দেয়া হবে না, মায়ের ডাকের অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ। গুমে জড়িতদের বিচারের প্রত্যয়। আইন শৃঙ্খলা বাহিনীর মনোবলে ঘাটতি থাকায় রাজধানীতে বাসাবাড়ির নিরাপত্তা নিয়ে শঙ্কা, আশ্বস্ত করছে পুলিশ। পুলিশকে সহায়তা করার জন্য ঢাকা মহানগরের বিভিন্ন থানাগুলোতে অক্সিলারি পুলিশ অফিসার নিয়োগ করা হয়েছে। অভ্যুত্থান পরবর্তী সময়ও সিটি কর্পোরেশনের সেবার মান আগের মতোই, পদে পদে হয়রানি আর ভোগান্তির অভিযোগ। বলতেছে রবিবারে না সোমবার আসেন, আবার যে কাজ করে সে বলে মঙ্গলবারে। আজকে 6 দিন যাবত এখানে ঘুরতেছি একটা জন্ম নিবন্ধন নেওয়ার জন্য। এবং ঈদ কেন্দ্রিক বাংলা সিনেমার বাজারে স্বল্প দৈর্ঘ্যের সুদিন, হলে 5 নায়কের 6টি চলচ্চিত্র, দর্শকের তুমুল আগ্রহ। শুভ সকাল, স্বাগত এখন সকালে। পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। নির্বাচন আর সংস্কার আলাদা জিনিস নয়, তাই দুটোই চলবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহৎ প্রতিবেশী চীন আগের ধারা থেকে বেরিয়ে এখন বাংলাদেশের সব রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করছে বলেও জানান তিনি। এদিকে নির্বাচন দিয়ে রাশিয়ার মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন আরেক বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও জানাবেন মোকাররম হোসাইন। রাজনৈতিক অঙ্গনের শীর্ষ নেতৃত্বের আসনে থাকায় বিএনপি মহাসচিবের নিজ জেলা ঠাকুরগাঁওয়ের বাসায় আগমন ঘিরে এমন সমাগম চিরচেনা। তবে এবার স্বৈরাচার মুক্ত পরিবেশে ঈদ উৎসব ঘিরে নেতাকর্মীদের আনন্দে যোগ করেছে বাড়তি মাত্রা। জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমের মুখোমুখি বিএনপি মহাসচিব জানান, ঐক্যমতের ভিত্তিতে সংস্কারগুলোকে সামনে রেখে হতে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচন। সংস্কার আর নির্বাচন তো আলাদা জিনিস না। সংস্কার সংস্কারের মতো চলবে, নির্বাচন নির্বাচনের মতো চলবে। সংস্কারের প্রস্তাবগুলো আমরা সমস্ত যথাযথভাবে আমরা সেটা পর্যালোচনা করেছি, পর্যবেক্ষণ করেছি, পরীক্ষা করেছি এবং আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের যে মন্তব্য মতামত সেটা আমরা সংস্কার কমিশনগুলোকে দিয়ে দিয়েছি। এ সময় প্রধান উপদেষ্টার চীন সফরকে বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন মির্জা ফখরুল। চীন কমিটও করেছে যে তারা আগামী দিনগুলোতে এই উৎপাদনে এবং উন্নয়নে তারা বিনিয়োগ করবে। এটা নিঃসন্দেহে আমাদের জন্য আশাবাদের কথা। এদিকে সকালে চট্টগ্রাম নগরীতে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ পুনর্মিলনীতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় স্বৈরাচার বা অন্য কোনো শক্তি যেন নিত্য নতুন পন্থায় ক্ষমতায় যেতে না পারে সে বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। ফ্যাসিস্ট একটা শক্তি, আবার আরেকটা শক্তি আছে যারা ফ্যাসিস্ট একভাবে ক্ষমতা দখল করে থাকে, আবার আরেকটা শক্তি দেখা যায় তারা অন্যভাবে ক্ষমতায় থাকার জন্য তাদের আরেকটা নতুন নতুন পন্থা বাইর করে। তারাও যাতে না পারে জনগণের সামনে দাঁড়াতে, ফ্যাসিস্টরা যেভাবে দাঁড়াতে পারে নাই তারাও যাতে না পারে, সেজন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত। বহুদিন পর মুক্ত স্বাধীন পরিবেশে নেতাকর্মীরা ঈদের আনন্দ উপভোগ করতে পারছে মন্তব্য করে নেতাকর্মীরা এখন অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। মোকাররম হোসাইন, এখন। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে দাঁড়াতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বিকেলে গুমের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করার সংগঠন মায়ের ডাকের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় গুমে জড়িতদের এই সরকারের আমলেই বিচারের আশ্বাস দেন তিনি। ফরহাদ বিন নূরের প্রতিবেদন। আমরা বিচার চাই যে কেন আমাদের বাবাদের এভাবে বছরের পর বছর গুম করে রাখা হইলো, কেন আমাদের বাবাদের অন্যায় কি ছিল। আদিবা ইসলাম হৃদির বাবার সাথে তার কোনো ঈদের স্মৃতি মনে নেই। তার বয়স যখন 2 বছর 4 মাস
তখন 2013 সালের 2 ডিসেম্বর বাবা পারভেজ হোসেনকে রাজধানীর শাহবাগ থেকে গুম করা হয়। ব্যবসায়ী বাবা জড়িত ছিলেন বিএনপির রাজনীতির সাথে। আপনাদের সামনে এখন কথা বলতে পারছি। 5 আগস্টের পর আয়নাঘর থেকে অনেকে মুক্তি পেলেও এখনো গুমের ভুক্তভোগী বহু পরিবারের ঈদ কাটে প্রিয় মানুষকে ছাড়া। কেউ স্বামী, কেউ সন্তান, কেউ ভাই হারিয়েছেন। তাদের সবার ঈদ আনন্দ যেন ফিকে হয়ে গেছে। আমার ভাইগুলোকে কেন গুম করা হয়েছে আমি এটা অফিশিয়ালি জানতে চাই। আমার ভাইয়ের হাড্ডি চাই, আমার ভাইয়ের হাড্ডির সন্তান চাই। আমরা শুনতে চাই না যে অনেকজন মানুষকে বুড়িগঙ্গায় নাসিতা রক্ষায় ভাসিয়ে দেওয়া হয়েছে। আমরা শুনতে চাই তাদেরকে কারা টর্চার করেছে, তাদেরকে সিক্রেট ডিটেনশন সেলে কোন গ্রুপ টর্চার করেছে, তাদের সাথে তাদেরকে যদি জীবিত রাখা না হয় তাদেরকে কারা মেরেছে। ঈদুল ফিতর উপলক্ষে মানবাধিকার সংগঠন মায়ের ডাকের শুভেচ্ছা বিনিময় ও মিলন মেলায় গত আওয়ামী লীগ সরকারের সময় গুম হওয়া পরিবারের অনেকের কণ্ঠে ছিল স্বজনকে খুঁজে পাওয়ার আরতি। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, পুরো দেশকেই জেলখানা বানিয়েছিল শেখ হাসিনা। এখন সমগ্র রাষ্ট্রের সবাই যদি আমরা একসাথে ঐক্যবদ্ধ না থাকি তাহলে এই শহরটি আবার গুমের শহরে পরিণত হওয়ার কিন্তু সম্ভাবনা আছে আমরা মনে করি। এবং এইটা যেই ঘটনাগুলো আমরা এখানে দেখলাম, এটা তো ঢাকা তো একটা গুমের শহর ছিল, এবার পুরো রাষ্ট্র একটা গুমের রাষ্ট্র, একটা জেলখানা হিসেবে ছিল। এই সরকার মানে গত সরকার হাসিনা সরকার বাংলাদেশের সবচেয়ে বড় জেলখানা তৈরি করেছে কেরানীগঞ্জ এবং কাশিমপুরে। অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, হাসিনা এখনও ভারতে বসে ষড়যন্ত্র চালাচ্ছে। আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষের শত্রু উল্লেখ করে তিনি বলেন, গণহত্যাকারী এই দলের বিচার করতেই হবে। আওয়ামী লীগ শুধুমাত্র বাংলাদেশের জনগণের শত্রু, এই ভিন্ন এর কোনো পরিচয় নেই। এটা কোনো রাজনৈতিক দল না, এটা একটা মাফিয়া গোষ্ঠী ছিল, যে মাফিয়া গোষ্ঠীর প্রধান ছিল শেখ হাসিনা। তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার নামে বাংলাদেশের জনগণের উপরে ভারতের সহযোগিতায় এই অত্যাচার নিপীড়ন চাপিয়ে দিয়েছিলেন। আপনারা যদি থাকেন, মাঠে থাকেন, আমাদের সাথে থাকেন, আমরা আপনাদের সাথে থাকি, তাহলে বাংলাদেশে গণতান্ত্রিক যে এই অভিযাত্রা তৈরি হয়েছে এটা সফল হবে এবং আওয়ামী লীগের যে ফেসিজম আছে এটা ফিরে আসার পথ রুদ্ধ হবে। কোনোদিন আর আওয়ামী লীগকে আমরা এই দেশে রাজনীতিকভাবে এখানে দাঁড়াতে দিব না। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময় যারা গুমের সাথে জড়িত ছিল তাদের বিচার এই সরকারের আমলে হবে বলে আশ্বাস দেন উপদেষ্টা মাহফুজ। যারা যেখানে ভিকটিমের ফ্যামিলিগুলো ভিকটিম হয়েছেন হাসিনার অত্যাচার নিপীড়নের ফেসিজমের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। ঈদ উদযাপনে ঢাকা ছেড়েছেন অসংখ্য মানুষ। এতে অনেকটাই ফাঁকা, ব্যস্ত এই নগর। প্রতিবারে ঈদের ছুটিতে নীরব ঢাকায় সরব হয়ে ওঠে বিভিন্ন অপরাধ চক্র, তৈরি হয় শঙ্কা, ঘটে অঘটন। পরিবর্তিত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর ঢিলেঢালা কার্যক্রমে এবার সেই শঙ্কা বেড়েছে কয়েকগুণ। নগরবাসী বলছে, ঈদে গ্রামে গেলেও ঢাকার বাসা বাড়ির মালামাল নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। তবে চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছে পুলিশ। মাঝার ইমনের প্রতিবেদন। ভিড় ও ব্যস্ততার নগর ঢাকা। সকাল থেকে সন্ধ্যা বা সন্ধ্যা থেকে ফের সকাল, সবসময়ই সরগরম থাকে এই শহর। পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ এই রাজধানীতে কিছুটা স্বস্তির দেখা মেলে ঈদুল ফিতর ও ঈদুল আজহায়। পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ে লাখ লাখ মানুষ। অফিস আদালত বন্ধ ও বাসাবাড়ি খালি থাকায় নগর জুড়ে নামে স্তব্ধতা। ছুটিতে নীরব ঢাকায় সরব হয় বিভিন্ন অপরাধী চক্র। এবার পরিবর্তিত পরিস্থিতিতে আইনশৃঙ্খলার ঢিলেঢালা চিত্রে এই শঙ্কা বেড়েছে কয়েক গুণ, যে কারণে ঈদে গ্রামে গেলেও ঢাকায় থাকা বাসাবাড়ির নিরাপত্তা নিয়ে চিন্তিত নগরবাসী। বাসাবাড়ি রেখে যারা যাবে গ্রামের বাড়িতে ঈদ, তাদের জন্য ঈদটা খুব আনন্দদায়ক হবে না। তার জন্য চিন্তা থাকবে সবসময় একটা মাথার মধ্যে যে কী হবে না হবে, কারণ সিকিউরিটি তেমন খুব ভালো বলে মনে হয় না আমার কাছে। আইন শৃঙ্খলার অবস্থা বর্তমান যা, তো এটাতে আমরা আসলে খুবই শঙ্কার মধ্যে আছি, আমরা নগরবাসী যারা আছি, বিশেষ করে ঈদের সময়। গেল ২৬ মার্চ ভোরে ধানমন্ডির এই বাড়িতে ডাকাতি হয় র্যাব ম্যাজিস্ট্রেট ও শিক্ষার্থী পরিচয়ে। ডাকাতির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তোলপাড়। ঘটনায় জড়িতদের কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। কয়েক মাসে রাজধানীতে ঘরে সড়কে চুরি ছিনতাইয়ের ঘটনা নেহাত কম নয়। সামনে আসছে কুপিয়ে জখম বা গুলি করে লুটের ঘটনাও। কয়েকদিনে রাত 10টার পর 11টার পর যাত্রাবাড়ি প্লাস শনিরাকড়া কাজলা কয়েকবারই মোবাইল টোবাইল হারাইছি, মানে চিন্তা করে লইয়ে যায় ঠেক দিয়া। টাকা না থাকলে উল্টো বলে আরো মারে। আইন শৃঙ্খলা বাহিনীর টহল থাকতো আগে 2-3 বার রাত্রে, এখন কোনো টহল নাই। আমাদের একটা দোকান, এখানে একটা প্রতিষ্ঠান, এখানে আরও বিভিন্ন প্রতিষ্ঠান আছে। রাত্রে আমরাই যদি জেগে পাহারা দেই তাহলে পুলিশ প্রশাসন এরা কি করে? এরা কিছু করতে পারে না।
ঈদের ছুটিতে রাজধানীবাসীর নিরাপত্তায় বিশেষ বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়ে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তায় মাঠে সক্রিয় অক্সিলারি ফোর্স। কোনো রকম বড় দুর্ঘটনা ছাড়াই সুন্দর এবং সুশৃঙ্খলভাবে মানুষজন পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করতে পারবেন। আমরা যে নিরাপত্তা পরিকল্পনাগুলো গ্রহণ করেছি সেগুলো যথেষ্ট কার্যকর হবে। ইতিমধ্যে পুলিশের কাজের পাশাপাশি পুলিশকে সহায়তা করার জন্য ঢাকা মহানগরের বিভিন্ন থানাগুলোতে অক্সিলারি পুলিশ অফিসার নিয়োগ করা হয়েছে। তারাও পুলিশকে সহযোগী হিসাবে পুলিশের কাজে সহযোগিতা করছে। ঈদ পরবর্তী সময়ে কর্মস্থলে ফেরা থেকে শুরু করে নগরবাসীর সার্বিক নিরাপত্তায় সতর্ক থাকার কথাও জানান ডিএমপির কর্মকর্তা। মহানগর পুলিশ সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। মাঝার ইমন, এখন, ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করে ফের জীবিকার তাগিদে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। তবে ঈদের ছুটি এখনো শেষ না হওয়ায় রেল স্টেশনে খুব একটা ভিড় নেই। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম রেল স্টেশন থেকে যুক্ত হয়েছেন হাজিরা শিউলি। রাজধানীতে ফিরতে যাত্রীদের রেল স্টেশনে ভিড় কেমন দেখছেন এবং কবে নাগাদ চাপ বাড়তে পারে? মুক্তি, যারা আসলে আগে ভাগেই ঈদের ছুটিতে স্বজনদের সাথে ঈদ করতে চট্টগ্রামে এসেছিলেন, যেহেতু তাদের আবার বাড়ি গিয়ে অনেক কিছু গোছাতে হবে বা ছুটির পর কর্মস্থলে যোগ দিতেও কিন্তু তাদের কিছু প্রস্তুতির দরকার হয়। বিশেষ করে ঢাকায় যারা যাবেন তারা কিন্তু একটু আগে ভাগে ফিরতে শুরু করেছেন এবং যারা টিকিট পেয়েছেন তারা সেই সুযোগটি মিস করেননি, কারণ এক দুদিন পর কিন্তু রেল স্টেশনে যাত্রীর চাপ এবং ভিড় বাড়বে এবং টিকিটও কিন্তু পাওয়া যাবে না। তাই বিশেষ করে ঢাকা সকাল থেকে এ পর্যন্ত প্রায় 3টি ট্রেন ছেড়ে গেছে। এর মধ্যে 2টি ছিল ঢাকাগামী ট্রেন, একটি চট্টলা এক্সপ্রেস আর একটি সরাসরি ট্রেন সুবর্ণ এক্সপ্রেস। একটু পরেই সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে আরেকটি ট্রেন, সেটি হচ্ছে পাহাড়িকা এক্সপ্রেস। তবে ঢাকাগামী ট্রেনগুলোতে এখানকার যারা রেল স্টেশনের প্ল্যাটফর্মের কর্মকর্তারা জানিয়েছেন অন্যান্য বারের তুলনায় এই সময়টাতে ভিড় কিছুটা বা চাপ কিছুটা কম আছে এবং ট্রেনের যে আসন সংখ্যা তার চেয়ে কিছুটা কম যাত্রী নিয়েই ট্রেনগুলো ছেড়েছে। তবে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেসে কিন্তু যথেষ্ট ভিড় ছিল এবং সেই ট্রেনটিতে যে আসন সংখ্যা তার চেয়েও বেশি অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেনটি ছেড়ে গেছে, যেহেতু অনেকেই যারা আসলে এখনও যারা একটু দেরিতে তাদের কর্মস্থলে যোগ দিবেন বা যারা কিছুটা বাড়তি ছুটি নিয়েছেন তারা পর্যটন শহর বা সৈকতের শহর কক্সবাজার যাচ্ছেন। এর বাইরে চাঁদপুর, সিলেট এবং কুমিল্লা সহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা কিন্তু তাদের সেই নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছেন। কেউ কেউ আবার কিন্তু যারা আসলে ঈদের আগে বাড়ি যান নাই তাদের অনেকে আবার ঈদ করতে বাড়ি যাচ্ছেন বা কেউ বা তাদের প্রয়োজনীয় কাজে কিন্তু বাড়ি যাচ্ছেন, যেহেতু ট্রেনের যাত্রাপথ অনেক কিছুটা স্বাচ্ছন্দ্য এবং ভাড়াও কম, তাই বাসের তুলনায় কিন্তু এখন কিছুটা আছে এবং এই ট্রেনটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি যাত্রী চাপ আছে এবং এটি 7:50-এ চট্টগ্রাম রেল স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং এই ট্রেনটিতে যাত্রীদের চাপ থাকে। কেউ কেউ বলছিলেন যে অনেকেই কিন্তু টিকিট পাননি, তাই তারা প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন। যদি শেষ মুহূর্তে কোনো যাত্রীর মিস হয় তাহলে যদি টিকিটটি তারা পেয়ে যান। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। ঈদ বিনোদনের অন্যতম মাধ্যম বাংলা সিনেমা। বাড়তি দর্শক ধরতেই গত কয়েক বছর ধরে ঢাকায় সিনেমা কার্যত ঈদমুখী। শাকিব খান, সিয়াম, নিশো সহ এই ঈদে মুক্তি পেয়েছে 5 নায়কের 6টি সিনেমা। পরিবার নিয়ে হলগুলোতে ভিড় করছেন সিনেপ্রেমীরা, এমনকি প্রিয় নায়কের সিনেমার অনুকরণে সেজেছেন অনেকেই। বাকিটা জানাবেন বাজিদ সাদ। এই উচ্ছ্বাস বলে দেয় ঢাকায় চলচ্চিত্রে সুদিন ফিরেছে। তরুণ নির্মাতাদের হাত ধরে ঈদে সিনেমা হলগুলো হাউসফুল, মুখরিত বিনোদন প্রেমীদের পদচারণায়।
ঈদ আনন্দ উদযাপনে কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ বা বন্ধু-বান্ধব নিয়ে এসেছেন সিনেমা দেখতে। এই যেমন 25 সদস্যের এই পরিবার এসেছেন মালিবাগ থেকে জঙ্গলি সিনেমা দেখতে। তাদের পোশাক পরিচ্ছদেও প্রিয় নায়কের সিনেমার প্রভাব। জানালেন বিনোদনে তাদের অন্যতম পছন্দ বাংলা সিনেমা দেখা। আমার খুব ভালো লাগছে যে সিয়ামের সাথে দেখা হয়েছে, আর সিয়ামের মুভি দেখবো আজকে জঙ্গলি। আমি প্রায় 25 জন ফ্যামিলি মেম্বার নিয়ে এসেছি আজকে। প্রত্যেক ঈদেই আমরা আসি, আমরা জঙ্গলি দিয়ে শুরু করতেছি। ইউ সি আই এম বিং দ্য জঙ্গলি টুডে। মেইনলি আমার সব ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে এসেছি এবং আমরা আজকে জঙ্গলি দেখবো। খুব ভালো লাগছে, সবাই একসাথে আসছি, বাচ্চারা খুব এনজয় করছে, ওরাও শিখতেছে যে ফ্যামিলি গেট টুগেদারটা খুব কতটা ইম্পর্টেন্ট। এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 6টি সিনেমা, যার মধ্যে দর্শক আগ্রহে এগিয়ে রয়েছে শাকিব খানের বরবাদ। তরুণ পরিচালক মেহেদী হাসান হৃদয়ের এই সিনেমার সাথে শাকিবের আরেকটি সিনেমা অন্তরাত্মা মুক্তি পেল শুটিংয়ের 4 বছর পর। শাকিব ভক্তদের ঈদের আনন্দ তাই দ্বিগুণ। বাংলাদেশের চলচ্চিত্রে টিকে আছে শাকিব খান। আমরা ধরতে গেলে বাংলাদেশে কোনো নায়কই নাই। প্রায় আমাদের 150 কিলো রাস্তা। আমরা টিকিট সংগ্রহ করছি অনলাইনে এবং কি আমরা মানে শাকিব খানের এত ক্রেজি ফ্যান যেটা বলার বাইরে। আমরা বরবার দেখতে আসছি, আমরা না হলে 10 জন, 11 জন। দর্শক টানার দৌড়ে আছে আফরান নিশোর দাগি সিনেমা। এই সিনেমা নিয়ে বড় পর্দায় আবারও ফিরলেন শিহাব শাহীন। আরেক তারকা সিয়াম আহমেদের জঙ্গলি, আব্দুর নূর সজলের জিন 3, মোশাররফ করিমের চক্কর 302 দেখতে হলে আসছেন সিনেমা প্রেমীরা। যার ছবি দেখুক না কেন, মানুষ কিন্তু হলে আসছে। যে 5টা-6টা ছবি দেখছে, খেয়াল করে দেখবেন সবাই বাংলা সিনেমাই দেখছে। তো এটা কিন্তু একদিনে হয়নি, এটা প্রত্যেকটা আর্টিস্ট, প্রত্যেকটা টিম মেম্বার, প্রত্যেকটা ডিরেক্টর, প্রত্যেকটা প্রডিউসার সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। আমাদের একটা গ্রুপ আছে ইন্টারনাল, ওখানে যখন আসলো স্ক্রিনশট আসলো যে সোল্ড আউট, ইভেন ভিআইপি, তখন অনুভূতিটা ডেফিনেটলি ভালো হওয়ার কথা, কারণ আমরা সবাই ছবি বানাই তো দর্শকের জন্য। এইবারের ঈদটা অনেক স্পেশাল, যে এইবারে অনেকগুলো সিনেমা এবং অনেকগুলো ডিফারেন্ট জনরার সিনেমা, এবং এই সিনেমাগুলোর সাথে অনেকগুলো প্রডিউসার ইনভলভ, পারফর্মার, ডিরেক্টর, স্টোরি, ব্র্যান্ডিং, প্রমোশন সব কিছু মিলায় বলা হচ্ছে যে এইবার একটা সিনেমার ঈদ চলছে। বাড়তি দর্শক ধরতেই কয়েক বছর ধরে ঢাকায় সিনেমা মূলত ঈদমুখী। অনলাইন বা কাউন্টার কোথাও শাকিব, সিয়াম ও মোশাররফ করিমের সিনেমার আগামী 3 দিনের কোনো টিকিট নেই। দূর দূরান্ত থেকে এসে আশাহত হয়েই বাড়ি ফিরছেন অনেকেই। বাইজিদ সাদ, এখন ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন 18টি ওয়ার্ডে সিটি কর্পোরেশনের দৃশ্যমান নাগরিক সেবা নেই। তবে পুরনো 36টি ওয়ার্ডও যে সেবা দেনে এগিয়ে তাও নয়। নাগরিক সেবা পেতে পদে পদে এখনও ভোগান্তি আর হয়রানি। তবে উত্তর সিটি কর্পোরেশনের দাবি, লোকবল সংকট থাকলেও সেবার মান তাদের কমেনি। আর নগর পরিকল্পনাবিদরা বলছেন, উন্নত সেবা দিতে হলে সিটি কর্পোরেশনের মানসিকতায় পরিবর্তন আনা দরকার। শম্পা বিশ্বাসের প্রতিবেদন। এই সড়কটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন ওয়ার্ডের। খানাখন্দের কারণে মাঝে মধ্যে এখানে ভ্যান রিক্সা উল্টে যায়। কাগজে কলমে এটি ডিএনসিসির 52 নম্বর ওয়ার্ড। তবে সুযোগ সুবিধা আর সেবার দিক থেকে এটি গ্রামের ইউনিয়ন পরিষদকেও হার মানায়। 2016 সালে ঢাকা উত্তর সিটির সঙ্গে যুক্ত হয় নতুন 18টি ওয়ার্ড। তবে এখনও এসব ওয়ার্ডে নেই সিটি কর্পোরেশনের দৃশ্যমান নাগরিক সেবা। এ তো গেল নতুন ওয়ার্ডের কথা। তবে সেবার দিক থেকে পুরনো 36টি ওয়ার্ডও খুব একটা এগিয়ে নেই। এখানেও ভোগান্তি আর হয়রানি পদে পদে। এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 21 নম্বর ওয়ার্ড। চলছে নাগরিক সেবা দেওয়ার কাজ। তবে মান নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন এই নারী। বলতেছে অনেক জনের কাজ একা করে, উনি এখানে নাই। এখন আমি কার থেকে সিগনেচার করাবো? এখন পর্যন্ত তো দুপুর, অফিসের তো আরো অনেকক্ষণ। হ্যাঁ, 4 ঘন্টা বাকি, এখন তো আমি সিগনেচার করাইতে পারতেছি না। এখন করাইলে তো আমার ডবল আশা লাগতো না। এখন রবিবারও উনি দিতে পারবে না, বলতেছে রবিবারে না সোমবারে আসেন। আবার যে কাজ করে সে বলে মঙ্গলবারে। আমার ছবি তোলার ডেট সোমবারে, রবিবারে কেন না? কি বলেছে আপনি? সেটাই তো আমি এটাই জানতে চাইতেছিলাম যে আমার রবিবারে কেন কাগজটা কইরা দিবে না। এই নারীর মতো আরেক সেবা গ্রহীতা সাবরিনা আক্তার। বয়স্ক এই নারীও সেবা নিতে এসে বিরক্ত। বললো আমি অসুস্থ, আমাকে বলো ওই পাশে যে বসেন, আমি তো বসার জায়গাই নাই।
আমি আর বসবো কি, ফ্যানের তলে দাঁড়াইলাম, আপনারা তো ভিতরে কাজ করতেছেন, আমি তো এদিক দিয়ে দাঁড়াইতেই পারতেছি না, মানে অস্থির হয়ে গেছি, মনে হচ্ছে যে আমার আবার স্ট্রোক করবে। আমি কিন্তু ব্রেন স্ট্রোকের রুগী। আমরা যখন দেখছি যে বয়স্ক রুগী আসছে বা একটা অসুস্থ রুগী আসছে, তখন তাকে আগে দিয়ে ডাক্তারের সেবা দিয়ে আমরা ছেড়ে দিচ্ছি বা কোনো করে আমরা ছেড়ে দিচ্ছি, এটা এখানে আমরা পাই না। মিসেস সাবরিনা আক্তার বয়স 55 বছর। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 21 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এসেছিলেন ছেলের নির্ভরশীলতার প্রত্যয়নপত্র নিতে, কিন্তু এই বয়স্ক নাগরিক তার সেবা নিতে এসে সেবা না পেয়েই ফিরে গিয়েছেন। এই নিয়ে তিনি দ্বিতীয়বার এই 21 নম্বর ওয়ার্ডে এসেছিলেন ছেলের এই প্রত্যয়নপত্রের জন্য। তবে ওয়ার্ড অফিস থেকে বলা হয়েছে তাকে আরও একবার আরেকটি কাগজ নিয়ে এখানে আসতে হবে। সাবরিনার অভিযোগ, এমন করে যদি সিনিয়র সিটিজেনদের সেবা দেওয়া হয় তাহলে সেটি এক ধরনের নৈতিকতার লঙ্ঘন বলা চলে। তাদের জন্য বিশেষ সুবিধার দাবি জানিয়েছেন তিনি। গত 26 সেপ্টেম্বর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সব কাউন্সিলরকে অপসারণ করা হয়। এরপর নাগরিক সনদ, ওয়ারিশান সনদ, চারিত্রিক সনদ, অবিবাহিত সনদ, প্রত্যয়নপত্র, পারিবারিক সনদ সহ অন্যান্য সনদ পরিচালনার দায়িত্ব দেওয়া হয় সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে, যার বেশিরভাগ কাজ হয়ে থাকে বিভিন্ন ওয়ার্ড অফিসে, যদিও সেবার মানে কোনো পরিবর্তন নেই। বেশ অনেকগুলি কাগজ লাগে, এই কাগজগুলি জোগাড় করতে অনেক হয়রানি হতে হয়, আর সেই হয়রানির কারণে অনেক দীর্ঘ সময় চলে যায়। যেমন আমি আজকে 6 দিন যাবত এখানে ঘুরতেছি একটা জন্ম নিবন্ধন নেওয়ার জন্য, আমি এখনও জন্ম নিবন্ধন হাতে পাইনি। অ্যাপ্লাই করে আসছি, তো উনি আজকে বললো যে সার্ভারের সমস্যা, রবিবারে আসতে বলছে, এখন দেখা যায় রবিবারে আসলে কি হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য অপসারণ এবং রাস্তা পরিষ্কার, রাস্তাঘাট, ফুটপাত এবং ফুটওভার ব্রিজ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, রাস্তার বৈদ্যুতিক বাতি স্থাপন, পার্ক এবং খোলা জায়গা রক্ষণাবেক্ষণ, জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ বিতরণ, ট্রেড লাইসেন্স প্রদান, হোল্ডিং ট্যাক্স সংগ্রহ সহ বেশ কিছু মৌলিক সেবা দিয়ে থাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কিন্তু সেবাদানি যখন সিটি কর্পোরেশনের মূল কাজ, তাহলে সেবা পেতে কেন এত ভোগান্তি? প্রশ্ন ছিল প্রশাসকের কাছে। কোরবানির আগে সবগুলো ওয়ার্ড অফিস ফাংশনাল দেখবেন, কোরবানির মধ্যে ঢাকার ট্রান্সফরমেশনটাও আমরা শুরু করতে পারবো আশা করি। তো সুতরাং অ্যাডমিনিস্ট্রেশনের জায়গা থেকে আমরা ফাংশনাল করে ফেলতে পারবো বিফোর কোরবানি। রোজার পরে তো আপনি এভিকশন রাইট দেখতে পাবেন। উত্তর সিটির দাবি 2/3 জনবল দিয়ে চলছে ডিএনসিসি, যদিও সেবার মান কমেছে এমন কথা স্বীকার করলেন প্রশাসক। সংকট আর যেটা বললাম যে আমাদের যতটুকু সার্ভিস দেওয়ার মানে প্রয়োজন তার 3/1 লোকজন আছে আমাদের, এবং এর মধ্যেও অনেকেই হচ্ছে যেহেতু অনেক পুরাতন শহর, তো ডাইনামিক শহর মানে হচ্ছে যে এভরিডে ইট ইজ চেঞ্জিং, সো এভরিডে নিউ রিয়ালিটি, নিউ সিচুয়েশন। তো এই চ্যালেঞ্জিং এনভায়রনমেন্টে কাজ করার জন্য তো সবসময় নতুন যারা আছে তাদেরকে ফিট ইন করতে হবে। তো সুতরাং আমাদের কন্টিনিউয়াস রিক্রুটমেন্ট প্রসেসটাও বন্ধ, সাথে সাথে মিনিমাম সার্ভিস দেওয়ার মতো যে প্লেসমেন্টগুলো দরকার সেটা আমরা সম্পূর্ণভাবে না পারলেও আমরা এই প্রসেসিংটা আমরা শুরু করে দিচ্ছি। এ অবস্থায় কর্পোরেশনের জনসংখ্যার বিপরীতে লোকবল নিয়োগ দেওয়ার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের, সেই সঙ্গে সেবা দেওয়ার মানসিকতায় পরিবর্তন আনার তাগিদ তাদের। সিটি কর্পোরেশনের হেড অফিস, আঞ্চলিক অফিস এবং ওয়ার্ড অফিস, এই 3টা জায়গা থেকে সিটি কর্পোরেশনের যে আইনটি আছে সেই আইনের অধীনে প্রায় 28টি সেবা নাগরিকদেরকে দেয়া হয়ে থাকে আর কি। এখন এই গণ অভ্যুত্থানের পর থেকে যখন আমরা দেখলাম যে প্রত্যেকটা লোকাল গভর্নমেন্টের অফিস থেকে তাদের যে পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ আছে, মানে জনগণের প্রতিনিধি যারা আছেন তাদের অনুপস্থিত তারা এখন, তো সেই কারণেই মূলত ওয়ার্ড অফিসে তাদের কার্যক্রম যেমন ব্যাহত হচ্ছে, তেমনি সাধারণ মানুষ তাদের যে সকল সেবাগুলো আছে সেই সেবাগুলো এখন পেতে অসুবিধা হচ্ছে। অর্গানোগ্রামে যে পরিমাণ মানুষ থাকার দরকার, আমরা মনে করি যে সিটি কর্পোরেশনে যে মানুষ বসবাস করছে তার বিপরীতে যে কর্মকর্তা কর্মচারী থাকা উচিত, সেখানেও ঘাটতি আছে। আরেকটি জিনিস আপনি জানেন যে আমাদের সরকারি অফিসগুলোতে যেভাবে সেবা দেয়া হয় সেটা কিন্তু প্রাইভেট অফিস বা অন্যান্য মাল্টিন্যাশনাল কোম্পানির মতো না, সেখানে খুবই ধীরালয়ে হয় এবং যে ধরনের সেবা দেয় সেখানে সেবার মান নিয়ে অনেক রকমের অভিযোগ কিন্তু আমাদের আছে। আর তাছাড়া আমাদের সেবা দেওয়ার যে মন মানসিকতা, একটা সেবাদানকারী প্রতিষ্ঠানের এক ধরনের সেবাদান করার যে মন মানসিকতা, সেই জায়গায় আমি বলবো যে পারসেপশনেরও একটা ঝামেলা আছে।
সিটি কর্পোরেশনের সেবা নিয়ে সাধারণ নাগরিকদের অভিযোগ নতুন কিছু নয়। নগরপিতা বা কর্মকর্তারা পরিবর্তন হলেও বদলায় না সংস্থাটির সেবার মান। কিছু জায়গায় সেবাগুলোর নামে ডিজিটাল হলেও বাস্তবে তা ফাইলবন্দি। তাই নাগরিকদের প্রত্যাশা জনবল বাড়ানোর আগে সিটি কর্পোরেশনের সেবাদাতাদের মানসিকতার ইতিবাচক পরিবর্তন। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। ধানের ক্ষেত বলতে চোখে ভাসে দিগন্ত বিস্তৃত সবুজে ভরা মাঠ। তবে এবার চাঁপাইনবাবগঞ্জে সেই দৃশ্য যেন পাল্টে গেছে, কারণ এখানে চাষ করা হয়েছে এমন বেগুনি রঙের ধান। ধানের এই বৈচিত্র্য দেখে তা দেখতে ভিড় বাড়াচ্ছেন কৃষক ও দর্শনার্থীরা। বিজ্ঞানীরা বলছেন পার্পল লিফ রাইস জাতের এই ধান স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তার জন্য চলছে পরীক্ষামূলক চাষ। সোহান মাহমুদের প্রতিবেদন। দূর থেকে দেখলে মনে হবে বেগুনি রঙের ফুলে ভরে উঠেছে মাঠ, কিন্তু আসলে এগুলি পার্পল লিফ রাইস জাতের বেগুনি রঙের ধান। রবিউল ইসলাম 12 কাঠা জমিতে চাষ করেছেন পার্পল লিফ রাইস জাতের ধান। নিছক শখের বশে চাষ শুরু করেছেন। মাঠে সবুজ ধানের বেষ্টনীর মধ্যে বেগুনি এ ধান ক্ষেতটি প্রথম দেখায় দৃষ্টি কাটছে সবার। এই ধান ক্ষেত দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন কৃষক ও গ্রামবাসীরা। কোরিয়ার সার্ভিসে চাপাই থেকে নিয়ে এসেছি আর কি, নিয়ে এসে তো ভীষণ ফেলে করেছি। তো ওটা বেগুনি রং মনের কাছে খুব ভালো লেগেছে, ওই জন্য আমি জিনিসটা আগ্রহ করে লাগাচ্ছি। ধানটা বেগুনি কালার, এই প্রথম দেখলাম। দুলালী সুন্দরী ধান নাম জানেন না সবাই, মানে ধানটা আনকমন ধান। আমার জন্মলগ্ন থেকে ধান দেখি সবুজ, কিন্তু হঠাৎ করে দেখি বেগুনি রঙের ধান, নামে তো আমি দেখে অবাক। নতুন ধান নিয়ে এসছে আমার এই চাচা, যদি ফলন ভালো হয় তাহলে আমরাও চাষ করবো আর কি। চাঁপাইনবাবগঞ্জে বেগুনি জাতের এ ধান নতুন, তাই কৃষকদের মধ্যে এ নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ফসল কাটার পর এর পুষ্টিগুণ যাচাই করে আগামীতে কৃষকদের মাঝে এর বিস্তার ঘটানো হবে বলে জানান জেলা কৃষি বিভাগ। গোমস্তাপুর উপজেলায় একটা কৃষক ধান চাষ করেছে, যেটার পাতাও বা বেগুনি রঙের এবং ধানও বেগুনি রঙের হবে, এবং এই বেগুনি রঙের হওয়ার থাকে এখানে একরকম রঞ্জক থাকে এবং এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। যদি এর ফলন ভালো হয়, তাই যেহেতু এর মধ্যে পুষ্টিগুণ বেশি আছে, এজন্য আমরা এটা সম্প্রসারণের উদ্যোগ নেব। নতুন প্রজাতির এই ধান পুরোপুরি পরিপক্ক হবার পর চালের রং হয় বেগুনি। এখন চাঁপাইনবাবগঞ্জ। এদিকে চৈত্রের শুরু থেকে চাঁপাইনবাবগঞ্জে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহে ক্ষতির মুখে পড়েছেন আমবাগানীরা। 50% গাছে নিয়ে আমের মুকুল ও গুটি। এ নিয়ে আরো জানাতে চাঁপাইনবাবগঞ্জের শ্যামপুর থেকে যুক্ত হয়েছেন সোহান মাহমুদ। আর সোহান, আমের মুকুল ও গুটি পড়ে যাওয়ার বিষয়ে কৃষকরা কি বলছেন এবং এই বিষয়ে কৃষি বিভাগ কৃষকদেরকে কি ধরনের পরামর্শ দিচ্ছে? মুক্তি আম কাঁচা পিতলের রাজ্য এই চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতি টিকে আছে মূলত এই আমের উপর নির্ভর করেই। তবে এবার চাষিরা বলছেন 95% আম গাছে মুকুল আসলেও এখন পর্যন্ত 50% গাছেই নেই আমের গুটি। এতে তারা কিছুটা শঙ্কিত। আমাদেরকে স্থানীয় যারা আম চাষি রয়েছেন আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত যে 50% গাছে গুটি নেই, এতে তারা শঙ্কিত। এবং আমরা যে আমবাগানটিতে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পাশে এই আমবাগানটির মূলত হিমসাগর, যেটাকে খিস্সাপাত বলা হয়, এই খিস্সাপাত গাছে মূলত আমরা আম দেখতে পাচ্ছি না, শুধুই কচি পাতা এবং কিছুটা আম দেখা যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছু ছোট ছোট আম ধরে আছে, কিন্তু সেইভাবে আমের গুটি আসেনি। এতে শঙ্কিত কৃষকরা এবং কৃষি বিভাগ যেটা আমাদেরকে বলছেন যে এই আম বাগানগুলোতে এখন সেচ দিতে হবে এবং স্প্রে করতে হবে। কিন্তু চাষিদের মূলত অভিযোগ তারা সেচ এবং গাছের গোড়ায় পানি দিয়েও তেমনটা উপকার পাচ্ছেন না। এতে জেলার অর্থনীতিতে প্রভাব পড়তে পারে। আর এই জেলার আম যেহেতু সারা বিশ্বে রপ্তানি হয়ে আসছে এবং সারা বিশ্বে সুনাম রয়েছে আমের, তাই কৃষকরা শঙ্কিত যে আগামীতে এই অর্থনীতি টিকে থাকবে কিনা। এবং চাষিরা মূলত এখন পর্যন্ত 5 থেকে 6 বার স্প্রে করে ফেলেছেন। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে পারেন, কারণ যে স্প্রেতে তারা এখন পর্যন্ত খরচ করেছেন এই খরচ তারা পুষিয়ে উঠতে
পারবেন কিনা এ নিয়ে শঙ্কিত রয়েছেন। এবং আমাদের সাথে কয়েকজন কৃষকের কথা হয়েছিল, তারা আমাদেরকে জানিয়েছেন যে এবার গতবারের তুলনায় অর্ধেকে নেমে আসতে পারে এই আম উৎপাদন। এতে চাঁপাইনবাবগঞ্জের কানসাট বাজারে বিশেষ করে আমের ফলন খুবই কম হতে পারে। তো এই ছিল মুক্তি আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে সর্বশেষ। বিশ্বের প্রায় সব দেশের মানুষ বসবাস করায় পৃথিবীর রাজধানী হিসেবে খ্যাত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি। উন্নত জীবনযাপন, কর্মপরিবেশ থেকে শুরু করে বিনোদন, প্রায় সব ক্ষেত্রেই অন্য মেগাসিটির চেয়ে খানিকটা এগিয়ে স্বমহিমায় দাঁড়িয়ে নিউ ইয়র্ক। কোটি মানুষের এই নগরীতে আছেন কয়েক লাখ বাংলাদেশীয়। নিউ ইয়র্ক ঘুরে সেখানকার আদ্যপান্ত জানাবেন সৈয়দ ইফতেখার। সিনেমার দৃশ্যের মতোই সুন্দর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, যার পরতে পরতে ঐতিহাসিক স্থাপনার ছাপ। 15 কিংবা 16 দশকের উপনিবেশ আমল থেকে সমুদ্র জয়ের মাধ্যমে বহু দেশ শাসন করেছে ডাচরা, গড়েছে আজকের উন্নত নেদারল্যান্ডসের ভিত। সে সময় তাদের দখলে ছিল নিউ ইয়র্কও, যা পরে ব্রিটিশদের হাতে চলে যায়। গড়ে ওঠে আরও আধুনিক নগর সভ্যতা। বিশ্বের প্রায় সব দেশের মানুষ বসবাস করায় পৃথিবীর রাজধানী হিসেবেও খ্যাত নিউ ইয়র্ক। একই ছাতার নিচে নানা ধর্ম, বর্ণ, ভাষা ও সংস্কৃতির মানুষের বসবাসে রয়েছে ব্যতিক্রমী ছোঁয়াও। স্বপ্নের এই মহানগরে কেউ আসেন জীবিকার সন্ধানে, কেউ আবার দাপ্তরিক কাজে। 7 দিন 10 দিনের জন্য নিউ ইয়র্কে আসাটা বোকামি হবে, কারণ আমরা এখন আছি সেন্ট্রাল পার্কে। সেন্ট্রাল পার্কটা এত বড় বা এত বিস্তৃত একটা জায়গা, সেখানে আপনি এসে 1 ঘন্টায় বা 2 ঘন্টায় পুরো সেন্ট্রাল পার্কটা দেখে সেন্ট্রাল পার্কের প্রত্যেকটা জায়গাকে এক্সপ্লোর করাটা খুবই ডিফিকাল্ট। New York, one of the main cities, if not the main city in the world. It's large, but there's so many things that you could see in New York City. মানুষের ব্যস্ততার কারণে নিউ ইয়র্ক নির্ঘুম নগরী হিসেবেও পরিচিত। টাইমস স্কোয়ারের লাল নীল আলোর মোহে পড়তে বাধ্য বিশ্বের যে কেউ। এখানে ঘুরতে এসে ছবি তোলেন না এমন পর্যটক খুঁজে পাওয়া যাবে না। অর্থনৈতিক চাকাও 24 ঘন্টা সচল নিউ ইয়র্কে। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি অ্যাপলের সব থেকে বড় বিক্রয় কেন্দ্র নিউ ইয়র্কে, সেই প্রাণকেন্দ্রে, যেখানে আমরা দেখতে পাচ্ছি মানুষজন অ্যাপলের প্রোডাক্ট কিনতে এসেছেন বা কিনছেন, এবং প্রচুর মানুষ, সারা বছরই এখানে মানুষের ভিড় লেগে থাকে। সারা রাত খোলা থাকে অলিগলির ক্যাফে, রেস্তোরাঁ ও দোকানপাট। সপ্তাহে 5 দিন কাজের চাপে দম ফেলার সময় পান না অনেকেই, তবে ছুটির দিনে জীবন উপভোগ করতেও ভোলেন না এখানকার বাসিন্দারা। পার ডে একটা গাড়ি ভাড়া করতে আপনাকে মিনিমাম $300 থেকে $500 খরচ করতে হবে শুধু গাড়ির জন্য, গাড়ি ভাড়ার জন্য। আর যদি আপনি ধরেন 7 ডেজের একটা প্ল্যান করেন যে আপনি পাবলিক ট্রান্সপোর্টে ঘুরবেন, সেক্ষেত্রে $34 একটা আনলিমিটেড মেট্রো কার্ড পেয়ে যাবেন। নিউ ইয়র্কের 5 প্রশাসনিক অঞ্চল ম্যানহাটন, ব্রুকলিন, দ্য ব্রঙ্কস, কুইন্স এবং স্ট্যাটেন আইল্যান্ডের জীবনধারায় রয়েছে ভিন্নতা। তবে জ্যাকসন হাইটস, ব্রুকলিন, জামাইকা ও দ্য ব্রঙ্কস ঘুরলে মনে হতে পারে যুক্তরাষ্ট্রের বুকে এ যেন একখণ্ড বাংলাদেশ। দেশীয় মাছ থেকে শুরু করে পান সুপারি, কি নেই এখানে। বাংলা খাবার বলেন পাওয়া যায়, বাংলা জামা কাপড়, বাংলা ভর্তা ভাজি, আপনি চিন্তা করতে পারবেন না আপনি কচুর পাতার ভর্তা পাবেন, এমন এমন খাবার এখানে বাংলাদেশের পাওয়া যায়। তো আমরা মনে করি আমরা নিউ ইয়র্কবাসী খুবই লাকি। দ্য বিগ অ্যাপেল খ্যাত এ শহরে জাতিসংঘের সদর দফতর অবস্থিত। গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক হিসাবে পরিচিত স্ট্যাচু অব লিবার্টি, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা বিশ্ব বাণিজ্য কেন্দ্র, জনপ্রিয় ট্রাম্প সেন্টার, ব্রুকলিন ব্রিজ, বিশ্বখ্যাত কয়েকটি জাদুঘর সহ আরও কত যে স্থাপনা রয়েছে তা বলে শেষ করার মতো নয়। পৃথিবীতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ যে কটি লাইব্রেরিতে গেছেন তার মধ্যে নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি অন্যতম। এছাড়া 9/11 মেমোরিয়াল দেখতে ভিড় করেন অনেকেই। আটলান্টিকের তীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা
ব্রুকলিনের উঁচু উঁচু ভবনের অপূর্ব সৌন্দর্য একসঙ্গে উপভোগ করার অন্যতম স্থান লিবার্টি আইল্যান্ড। কেউ বলেন রাতের নিউ ইয়র্ক বেশি সুন্দর, কেউ বলেন দিনের নিউ ইয়র্কের কথা। তবে বাস্তবতা হলো এখানে একবার এলে আসতে মন চাইবে বারবার। সৈয়দ ইফতেখার, এখন যুক্তরাষ্ট্র। মার্কিন সংবিধানে দুইবারের বেশি প্রেসিডেন্ট থাকার বিধান না থাকলেও এবার সেটি করে দেখাতে চান ডোনাল্ড ট্রাম্প। বিষয়টিকে এতদিন অনেকেই হালকাভাবে নিলেও এবার খোদ মার্কিন প্রেসিডেন্ট নিজেই জানালেন তৃতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার বিষয়ে মোটেও রসিকতা করছেন না তিনি। তৃতীয় মেয়াদে প্রার্থিতা সাংবিধানিকভাবে নিষিদ্ধ হলেও এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন এজন্য বিশেষ প্রক্রিয়া আছে, তবে এ বিষয়ে ভাবার উপযুক্ত সময় এখনও আসেনি বলেও মন্তব্য করেন তিনি। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে রীতিমতো হুলুস্থুল বাঁধিয়ে ফেলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতি সপ্তাহে বাজিয়ে যাচ্ছেন শুল্ক যুদ্ধের দামামা, কখনো গ্রিনল্যান্ড দখল, আবার কখনো কানাডাকে অঙ্গরাজ্য বানানোর খেয়াল চাপছে প্রেসিডেন্টের মগজে। It will be the greatest honor of my life to serve not once but twice or 3 times or 4 times. এবার মার্কিন সংবিধানকে রীতিমতো বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইতিহাসে নজিরবিহীন এক দৃষ্টান্ত স্থাপনের পরিকল্পনা করছেন ট্রাম্প। তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে প্রার্থিতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এনবিসি নিউজের সাক্ষাৎকারে। বলেছেন তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে চাওয়ার বিষয়ে মোটেও মজা করছেন না তিনি, এজন্য বিশেষ প্রক্রিয়া রয়েছে বলেও জানান ট্রাম্প। তবে এখনই এ নিয়ে ভাবার সময় আসেনি বলেও মন্তব্য করেন তিনি। Got a long time to go. We have a long time. So many people are saying you've got to run again. They love the job we're doing. মার্কিন সংবিধানের 22 সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট টানা অথবা আলাদা মেয়াদে সর্বোচ্চ 2 বার হোয়াইট হাউসের দায়িত্বভার নিতে পারবেন। তবে এনবিসি নিউজকে ট্রাম্প যে প্রক্রিয়ার ইঙ্গিত দিয়েছেন তা হচ্ছে সংবিধানে সংশোধনী আনা। যদিও এতে প্রথমে প্রয়োজন হবে কংগ্রেসের উচ্চ ও নিম্ন উভয় কক্ষের 2/3 সদস্যের সমর্থন। শুধু তাই নয়, কংগ্রেসের সমর্থন আদায় হলেও লাগবে 50টি অঙ্গরাজ্যের 3/4 অনুমোদনও। কাগজে কলমে এটি সম্ভব মনে হলেও বাস্তবতা বলছে সংশোধনী আনতে ডেমোক্র্যাটদের সমর্থনও প্রয়োজন হবে ট্রাম্পের। 1796 সালে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন 2 মেয়াদের বেশি প্রেসিডেন্ট না থাকার একটি রীতি চালু করেছিলেন, যদিও সে সময় এর কোনো আইনি বাধ্যবাধকতা ছিল না। 140 বছরেরও বেশি সময় ধরে কোনো মার্কিন প্রেসিডেন্টই এই নীতি বদলানোর চেষ্টা করেননি। গেল 20 জানুয়ারি শপথ নেয়ার দিনই যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন 78 বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প। 2028 নভেম্বরে নির্বাচনের সময় তার বয়স হবে 82 বছর। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। বুধবার আইপিএলে গ্রুপ পর্বের ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে আজ মাঠে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 13তম আসর শেষ করে 14তম আসরে পা দিয়েছে আইপিএল। তবুও শিরোপা অধরা থেকে গেছে বিরাট কোহলির দল হয়ে ওঠা বেঙ্গালুরুর। অবশ্য পেছনের ব্যর্থতা ভুলে চলতি আসরে প্রথম 2 ম্যাচে জয় তুলে নিয়েছে তারা। 4 পয়েন্টস নিয়ে গ্রুপ টেবিলে সবার উপরে অবস্থান কোহলির দলের। জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে নিজেদের তৃতীয় ম্যাচে বুধবার গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে বিরাট কোহলিরা। 2 ম্যাচে 1 জয় নিয়ে প্রতিপক্ষ গুজরাট টাইটান্সের অবস্থান পয়েন্ট টেবিলের 4 নম্বরে। সর্বশেষ 5 সাক্ষাতে গুজরাটের 2 জয়ের বিপরীতে 3 জয় নিয়ে ফেভারিট তকমা অবশ্য বেঙ্গালুরুর দিকেই। এখন সকাল শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ঐক্যমত্যে পৌঁছানোর সংস্কার ধরে নির্বাচনে যেতে হবে বলছেন বিএনপি মহাসচিব। ভিন্ন পন্থায় ক্ষমতায় থাকার চেষ্টা রুখবে জনগণ, হুঁশিয়ারি আমির খসরুর। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে দাঁড়াতে দেয়া হবে না, মায়ের ডাকের অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ। গুমে জড়িতদের বিচারের প্রত্যয়। আইন শৃঙ্খলা বাহিনীর মনোবলে ঘাটতি থাকায় রাজধানীতে বাসাবাড়ির নিরাপত্তা নিয়ে শঙ্কা, আশ্বস্ত করছে পুলিশ। পুলিশকে সহায়তা করার জন্য ঢাকা মহানগরের বিভিন্ন থানাগুলোতে অক্সিলারি পুলিশ অফিসার নিয়োগ করা হয়েছে। অভ্যুত্থান পরবর্তী সময়েও সিটি কর্পোরেশনের সেবার মান আগের মতোই, পদে পদে হয়রানি আর ভোগান্তির অভিযোগ।
বলতেছে রবিবারে না সোমবারে আসেন, আবার যে কাজ করে সে বলে মঙ্গলবারে। আজকে 6 দিন যাবত এখানে ঘুরতেছি একটা জন্ম নিবন্ধন নেওয়ার জন্য। এবং ঈদ কেন্দ্রিক বাংলা সিনেমার বাজারে স্বল্প দৈর্ঘ্যের সুদিন, হলে 5 নায়কের 6টি চলচ্চিত্র, দর্শকের তুমুল আগ্রহ। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন টিভিতে।